বিয়ের কথা শুনতাই আহিল এক দৌড়ে রায়হানের পায়ের নিচে এসে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলে, আমি ওকে ছাড়া বাঁচব না কাকা, আমাদের 4 বছরের সম্পর্ক আপনি এইভাবে শেষ করে দিয়েন না। কথাগুলো একনাগারে বলে রায়হানের পা ধরে বাচ্চাদের মতো কান্না করছে আহিল। আহিলের এই কান্না দেখে রায়হানের কিছুটা খারাপ লাগছে, তাই আহিলকে পায়ের কাছ থেকে তুলে তিশার দিকে তাকিয়ে দেখে আকার ও খিচুকি তুলে কান্না করছে। তিশার কান্না যেন রায়হানের বুকে গিয়ে লাগছে। মানুষ যতই খারাপ হোক না কেন নিজের সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে অগাধ। রায়হান তিশার দিকে এগিয়ে গিয়ে তিশাকে বুকের মধ্যে টেনে নেয়। এরা তিশা বাবার বুকে মাথা রেখে আরো জোরে কান্না শুরু করে দেয়। আহিলও পাশে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার প্রেয়সীকে হারিয়ে ফেলবার ভয়। রায়হান তিশার মাথাটা বুক থেকে তুলে আবার বলতে শুরু করে, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন আর কান্না করে কোনো লাভ নেই। তুমি আমার মেয়ে, আমি তোমার জীবনটা উচ্ছনে যেতে দিতে পারি না। কিছুতেই আমি তোমার বিয়ে আহিলের সাথে দিব না। তোমার জন্য আমি ভালো শিক্ষিত বড়লোক দেখে আকার ছেলের ব্যবস্থা করব। আহিলের কি আছে শুনি, নিজেদের ভালো করে একটা ঘর নেই, আমাদের জায়গায় ঘর উঠিয়ে থাকছে, আর তুমি এই 2 পয়সার ছেলের সাথে বিয়ে করার কথা মাথায় আনলে কি করে? অবশ্য তোমার শরীরে তো আমার পাশাপাশি মিরর ও রক্ত বয়েছে, তাই ওর মতো তোমার রুচিও নিচু হয়ে গিয়েছে। কিন্তু আমার রুচি এখনো এতটা নিচু হয় নাই যে আমার মেয়েকে আমি আহিলের মতো একটা ছেলের হাতে তুলে দিব। এই 1 সপ্তাহের ভিতরে আমি তোমার বিয়ে দেব, এত আর তোমার মাও আমাকে বাধা দিতে পারবে না। আমি যেই ডিসিশন নিয়েছি তাই ফাইনাল। রায়হানের মুখে এই 2 পয়সা ছেলে কথাটা শুনে আহিলের যেন কান্না বন্ধ হয়ে এলো। সত্যিই তো সে 2 পয়সার ছেলে, তার শহরে একটা থাকার জায়গা নেই, বাড়িতেও নিজেদের কোনো জায়গা নেই, তিশাদের জায়গায় ঘর উঠিয়ে এত দিন ধরে আছে। আর তিশা কোথায় রাজকন্যা, তার বাবার এত এত সম্পত্তি, শহরে কয়েকটি বাড়ি এবং ব্যাংক ব্যালেন্স। কিন্তু আহিল তো তার বাবার হসন্ত পত্তি পাওয়ার জন্য তিশাকে ভালোবাসেনি, তাহলে কেন সে তার প্রেয়সীকে হারাবে? কিন্তু আব্বু, আমি তো আহিলকে ভালোবাসি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বিয়ে করলে আমি আহিলকেই করব, আর না হলে আমি সারা জীবন কুমারী থাকবো। তাও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে করবে না, তোমার গাত করবে বিয়ে, আমার কথার যেন কোনো নড়চড় না হয়। আর যদি হয় তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি, শুধু তুমি। আব্বু, আমি ওকে ছাড়া বাঁচব না। ও করে ফেলো ওকে বিয়ে, বাবার মরা লাশের ওপর দিয়ে গিয়ে। তিশা আর কিছু বলতে পারল না। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার ভালোবাসার কাছে, আবার কখনো তার পরিবারের কাছে। তিশা কান্না করতে করতে ছাদ থেকে নিচে চলে আসে। আহিল এখানে আগের জায়গায় দাঁড়িয়ে আছে, তার পা যেন নড়তেই চাইছে না, চোখ দিয়ে পানি পড়ছে। কে বলে যে পুরুষ মানুষ কান্না করতে পারে না? পুরুষ মানুষ কখনোই তার প্রিয় নারীর পাশে অন্য পুরুষকে সহ্য করতে পারে না। আহিলের মন অজানা ভয় বারবার কেঁপে উঠছে, সে তার প্রেয়সীকে কি হারিয়ে ফেলবে। আহিলের এই নীরবতা দেখে রায়হান আহিলকে বলে, কালকে সকালের মধ্যে তুমি বাসা ছেড়ে চলো। কার যাবে? আমি যেন সকালেও উঠে তোমার মুখ না দেখি। আর আমার মেয়ের আশেপাশে আসবার চেষ্টাও করো না, তাহলে এর ফল কিন্তু বেশি একটা ভালো হবে না। আমি বলে দিলাম। কথাগুলো বলে রায়হান ও নিচে চলে যায়। আকাশের অবস্থা আকার বেশি একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। আহিল এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গরিব হওয়াটা কি আসলেই অপরাধ? যদি আজকে আমার কাছেও টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকতো, তাহলে কি তিশার আব্বু আমাকে এইভাবে অপমান করতে পারত? এইসব ভেবে কান্না করছে আহিল। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আহিলের কোনো হেলদোল নেই, বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে। আহিলের চোখের পানি আর বৃষ্টির পানি মিশে একাকার। সকাল সকাল ঘুম থেকে ওঠে, রেডি হয়ে নাস হসন্ত তা তৈরি করছেন সায়ান। এটা তার রোজকার ডিউটি। সকালে ঘুম থেকে ওঠে, শাওয়ার নিয়ে তারপর নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া সেরে অফিসে যায়। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, বেতনও মোটামুটি ভালো। তার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। সায়ান এর জন্মের আগেই তার বাবা মারা যায়, আর তার মা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সে তার বাবা মার একমাত্র সন্তান। নিজেদের একটা ফ্ল্যাট আছে, যেটাতে সায়ান থাকে। বয়সও অনেকটা হয়। আর গিয়েছে, কিন্তু এখনো বিয়ে করে নাই। তার মা বেঁচে থাকতে এত করে বলেছেন বিয়ে করার কথা, কিন্তু তার মধ্যে বিয়ের জন্য কোনো আগ্রহ নেই। ছেলে যে দেখতে খারাপ এমন না, উচ্চতায় 5 ফুট 8, ফর্সা গায়ের রং, স্ট্রেট হেয়ার। সিগারেট খাওয়ার জন্য ঠোঁটগুলো কিছুটা কালো, জিম কর বডি, সব মিলিয়ে এক সুদর্শন যুবক। সায়ন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা সেরে বেরিয়ে পড়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে।
রাস্তায় আসতেই বাজে একটা বিপত্তি। রাস্তায় একটাও রিক্সা নেই আজকে, তাই হেঁটেই অফিসে যেতে হবে। হেঁটে গেলে 20 মিনিটের মতো লাগবে, তাই সায়ান হাঁটা শুরু করলো। রাস্তায় আনমনে হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সায়ান। সাদা শার্ট পরে থাকায় কাদা পানিতে সায়ানের শার্টের অবস্থা নাজেহাল। এই শার্ট নিয়ে কিছুতেই অফিসে যাওয়া যাবে না। সায়ানের মনটা সাথে সাথে খারাপ হয়ে যায়। একরাশ বিরক্তি নিয়ে পাশে পড়ে থাকা মেয়েটার দিকে তাকায়। তাকাতেই সায়ান আর চোখ ফিরাতে পারছে না। আরে এটা তো ওই দিনের সেই মেয়েটা। আজকে রায়হানের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে রায়হান ফ্রেশ হয়ে নিচে আসে নাস্তা করার জন্য। নিচে এসে দেখে কেউ নেই ডাইনিং টেবিলে। তারপর তিশার নাম ধরে ডাকতেই মীরা আসে রায়হানের কাছে। কি হয়েছে, তিশাকে ডাকছো কেন? তিশা কোথায়? আর আহিল কি এখনো আছে নাকি চলে গেছে? আহিল তো কোন সকালেই চলে গেছে, আর তিশা কিছুক্ষণ আগে তার বান্ধবীর বাসায় গেছে। কি তিশা তার বান্ধবীর বাসায় গেছে? তুমি ওকে যেতে দিলে কেন? বান্ধবীর বাসায় যাবে, আমি ওকে আটকাবো কেন? মেয়ে যে বড় হয়েছে সেদিকে কি খেয়াল আছে? কার সাথে মিশছে, কখন কি করছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই। অবশ্য থাকবে কি করে, যে মহিলা নিজেই ভালো না সে তার মেয়েকে আর কি শিক্ষা দিবে? নিজের মতো নষ্টা তৈরি করতে চেয়েছো। কি বলছো এসব তুমি রায়হান? তুমি আমার শিক্ষার ওপর আঙ্গুল তুলছো, এটা কিন্তু আমি মেনে নিব না। আমার মতো হয়েছে মানে কি বোঝাতে চাইছো তুমি? কেন তুমি বুঝতে পারছো না আমি কিসের কথা বলছি? তোমার মেয়ের যে আহিলের সাথে 4 বছরের সম্পর্ক তা কি তুমি জানো না? এই তোমার ভালো শিক্ষা। নিজের মতো একদম বানিয়ে ফেলেছ আমার মেয়েকে। নিজে তো একটা ব্যয়। বলতে গিয়েও থেমে গেল রায়হান। রাগে তার সারা শরীর হিড়হিড় করছে। আহিলের সাথে তিশার 4 বছরের সম্পর্ক তোমাকে কে বলেছে? ওরা তো ভালো বন্ধু। তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে তাই না? একে তো মেয়েকে ভালো শিক্ষায় বড় করতে পারোনি, এখন আবার সাফাই গাইছে। তোমার মেয়ে মনে হয় আহিলের সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে। ও কখনো তোমার মানসম্মান ডুবিয়ে পালাবে না, তুমি নিশ্চিত থাকো। আর মেয়েকে ভালো শিক্ষায় বড় করতে পেরেছে কিনা তা তুমি সঠিক টাইমে দেখতে পারবে। আর ও আহিলের সাথে যায় নাই। আহিল চলে গেছে একদম ভোরে, তিশা গেছে কিছুক্ষণ আগে। রায়হান আর এক মুহূর্ত দেরি না করে মিরার থেকে তিশার বান্ধবীর বাসার ঠিকানা নিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে রওনা দেয় তিশার বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রায়হান গাড়ি নিয়ে মাঝ রাস্তায় আসতেই রায়হানের মুঠোফোন টিপো। এ কার্যে ওঠে। স্ক্রিনে মীরার নাম দেখে ভ্রু কুচকায়। এখনই তো বাসা থেকে আসলো, তাহলে আবার কল দেওয়ার মানেটা কি? কিছুটা বিরক্তি নিয়ে রায়হান কলটি ধরে। হ্যালো রায়হান, আহিলের মা মায়া আর বেঁচে নেই, ওনাকে কেউ মেরে ফেলেছ। একার তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমরা এখন গ্রামে যাব। RSPOICCRAFT। রায়হান, আহিলের মা মায়া আর বেঁচে নেই, কে যেন মেরে ফেলেছে তাকে। আমাদের এখন তাড়াতাড়ি গ্রামে যেতে হবে, মায়াকে আসরের আজানের আগেই দাফন করা হবে। একার তুমি তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বাসায় নিয়ে আসো। আর তিশার চিন্তা করতে হবে না, আমি ওকে কল করেছিলাম, ওর বান্ধবীর বাসায় আছে। এখন তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তিশা ওর বান্ধবীর বাসায় আছে, আমার বিশ্বাস হচ্ছে না। আর আহিলের মা মায়া মারা গেছে তুমি জানলে কি করে? আহিল কল করেছিল তুমি বেরিয়ে যাওয়ার পরে। আহিলই জানিয়েছে যে ওর মা মায়া আর বেঁচে নেই, কেউ ওকে নির্মমভাবে হত্যা করেছে। ছেলেটা কান্নার জন্য কথা পর্যন্ত বলতে পারছিল না। ওর এই দুঃখের সময়ে আমাদের ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আচ্ছা আমি আসছি বাসায়, তুমি রেডি হয়ে থাকো। বলেই রায়হান কলটি কেটে দেয়। যাক, এতক্ষণের মাথা থেকে একটা চিন্তা নামলো। আহিল যেহেতু গ্রামে আছে তাহলে আমার মেয়ে তিশা ওর বান্ধবীর বাসায় আছে। অবশ্য আমি কখন থেকে ওকে কলে ট্রাই করছি, কিন্তু ও আমার কল তুলছে না। হয়তো আমার ওপর তার অভিমান হয়েছে। আরে এটা তো ওই দিনের সেই মেয়েটা, ওই দিন ফুচকার দোকানের সামনে দেখেছিল। হ্যাঁ, এটাই সেই মেয়ে, যাকে দেখার সাথে সাথে সায়ানের মনে ভিতর জ্বর শুরু হয়েছিল। ধবধবে ফর্সা ত্বক, লম্বা চুল, ঠোঁটের নিচে তিল, হাসিটা তো আরো সুন্দর, হাসলে গালে চুল পড়ে, এ যেন সাক্ষাৎ কোনো নায়িকার থেকে কে কম না। সায়ানের এই 26 বছর বয়সে এই মেয়েই প্রথম যাকে দেখার সাথে সাথে সে প্রেমে পড়ে যায়। ওই দিন সায়ান অফিস থেকে বের হয়ে গাড়ি করে বাসায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় সিগন্যাল পড়ায় গাড়ি থেমেছিল। তখন সায়ান এমনিতেই আশেপাশে দেখছিল, আর তখনই তার চোখ যায় মেইন রাস্তা দিয়ে দৌড়ে কোনো মেয়ে পার হচ্ছে। সায়ান ভাবল হয়তো মেয়েটার কিছু হয়েছে, তাই আগ্রহ নিয়েও সে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। কিন্তু কিছুতেই মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। তারপর মেয়েটা দৌড়ে একটা ফুচকার দোকানের সামনে গেল, গিয়ে দোকানিকে কি যেন বলছিল। তখন সায়ান মেয়েটার মুখ দেখতে পায়,
আর সাথে সাথে তার এই 25 বছর ঘুমিয়ে থাকা ইনোসেন্ট মনটা জেগে ওঠে। মনের ভিতর এক ঝড় শুরু হয়, সে শুধু মেয়েটিকেই দেখে যাচ্ছে। এরই মধ্যে সিগন্যাল ছেড়ে দেই আর সায়ানের গাড়ি চলতে শুরু করে। সায়ানের গাড়ি কিছু দূরে চলে আসার পর সায়ান গাড়ি থেকে নেমে পড়ে। আবার ফুচকার দোকানের সামনে আসে, এসেই দেখতে পায় সেই মেয়েটির সাথে একটি ছেলে দাঁড়ানো, আর মেয়েটিকে কি যেন বলছে। সায়ানের আর বুঝতে বাকি থাকে না যে ছেলেটা এই মেয়ের বফ। সায়ান তখন একটা ছোট হাঁটু ছেঁকা খায়, কি আর করার। তারপর ফুচকার দোকানের সামনে থেকে চলে আসে। এই আপনি দেখে চলতে পারেন না, রাস্তায় হাঁটার সময় চোখ কোথায় থাকে? দিলেন তো আমার জামাটা নষ্ট করে। আমি এখন এই জামা পরে বান্ধবীর বাসায় যাব কি করে? ধাক্কা আপনি খেয়েছেন আর আমাকে কথা শোনাচ্ছেন। আপনার জন্য আমার আজকে আর অফিসে যাওয়া হলো না। আমার এত সুন্দর শার্টটা নষ্ট করে দিলেন, আবার আমাকেই কথা শোনাচ্ছেন। আজীব মেয়ে তো আপনি। কি আমি আপনাকে ধাক্কা দিয়েছি? আমি আজীব মেয়ে? আপনি কি কালা বিলাই চোখ আকাশে দিয়ে চলে, আবার আমাকে কথা শোনাচ্ছেন? সুন্দর মেয়ে মানুষ দেখলেই শরীরে লেপ করতে ইচ্ছে করে। যত সব। আমি কালা বিলাই, আপনি কি সাদা বিলাই? আর আমি চোখ আকাশে দিয়ে চলি না, তা আপনি চলেন। আপনি কোথা থেকে দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন? আর আমি এরকম ছেলে না যে সুন্দর মেয়ে দেখলেই গিয়ে শরীরে লেপ পরব। আমার তো মনে হচ্ছে আপনার এইসব গায়ে পড়া স্বভাব আছে। কি আমার গায়ে পড়া স্বভাব? নিজেই আমার গায়ে এসে পড়েছেন, এখন আমাকে কথা শোনাচ্ছেন। আমি আপনাকে কথা শোনাচ্ছি না, আপনি আমাকে কথা শোনাচ্ছেন। একে তো ধাক্কা খেয়ে আমার সুন্দর শার্টটা নষ্ট করে দিয়েছেন, ক্ষমা না চেয়ে এখন ম্যানারলেসের মতো ঝগড়া করছেন। আমি আপনার কাছে ক্ষমা চাইব। আপনি ভাবলেন কি করে তিশা চৌধুরী কখনো কারো কাছে ক্ষমা চায় না? তাহলে এই মেয়ের নাম তিশা চৌধুরী, চেহারার সাথে নামটা একদমই চায়নি। কি সুন্দর একটা মেয়ে, কিন্তু কথা বলার স্টাইল জামারাত্মক। আন্ডারস্কোর তা আপনার নাম শুনেই বুঝে ফেলেছি। আচ্ছা আপনি এখানেই কাদা মাটিতে বসে থাকেন, আমি আসছি। তিশা যেই না উঠতে যাবে কোমরের জন্য, আবার বসে পরে যাওয়ার সময় কোমরে ভালো ব্যথাই পেয়েছে। এখন এই কোমর নিয়ে একা একা বাসায় যাবে কি করে? তাই অন্যথায় সায়ানকে বলে, আরে আপনি কি সত্যিই মানুষ? একটা মেয়েকে রাস্তায় ফেলে দিয়েছেন, সাহায্য না করে আবার চলেও যাচ্ছেন। একটু জিজ্ঞেস তো করেন না এই ব্যথা পেয়েছে কিনা? আপনি তো তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন, তো আমি জিজ্ঞেস করব কি করে? আর আমার সাথে যে খারাপ ব্যবহার করে তাকে আমি কোনো সাহায্য করি না। প্লিজ আমাকে একটু সাহায্য করেন। আমাকে বাসায় পর্যন্ত কষ্ট করে একটু দিয়ে আসেন। আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে, আমি উঠতেও পারছি না। প্লিজ প্লিজ। তিশার এইভাবে অনুরোধটা সায়ান আর ফেলতে পারল না, তাই তিশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন। তারপর তিশা সায়ানের হাত ধরে উঠে দাঁড়ায়, মনে হচ্ছে কোমরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সায়ানের এক হাত ধরে দাঁড়িয়ে আছে তিশা। তারপর সায়ান একটা গাড়ি দাঁড় করিয়ে জনেই গাড়িতে ওঠে বসে। তো আকার রপর গাড়ি চলতে শুরু করে তিশাদের বাসার যাওয়ার উদ্দেশ্যে। রায়হান আর মীরা গ্রামে আসতে আসতে জোহরের আজান দিয়ে দিয়েছে। এসেই দেখে মার লাশ দাফন করা হয়ে গিয়েছে। আহিল দুচালা ঘরে বসে কান্না করছে, আর সে তার কিছু বন্ধু বান্ধব বসে ওকে সান্ত্বনা দিচ্ছে। রায়হান আর মীরা গিয়ে দুচালা ঘরে প্রবেশ করে। দুচালা ঘরে প্রবেশ করে রায়হান অবাক হয়, কারণ আহিলের নানার বাড়ি থেকে একজনও আসে নাই। আর মীরা বলেছিল আসরের নামাজের পরে দাফন করা হবে, আর এখানে এসে জানতে পারে জোহরের আগেই দাফন করা হয়ে গিয়েছে। রায়হানের এসব চিন্তার মাঝে মীরা এসে রায়হানকে বলে, রায়হান আমাদের ঘরের তালার চাবি কোথায়? আমার কাছে কোনো চাবি নেই, আর হঠাৎ এই ঘরের তালা খুলবে কেন? চাবি নেই মানে? তুমি তো কিছুদিন আগে এসে এই ঘরে প্রবেশ করেছো, পুরনো তালাটা ভেঙে নতুন তালা লাগিয়ে গেছো, আর এখন বলছো তোমার কাছে চাবি নেই। রায়হান কিছুটা ভ্রুকুচকে মীরার দিকে তাকায়। মীরা এসব জানলো কি করে? আমি এখানে এসেছি, কে বলেছে ওকে? আর ও আমাদের ঘরে ঢুকতে চাইছে কেন? ওর মনে কি চলছে? গাড়ি এসে থেমেছে তিশাদের বাসার সামনে। তারপর সায়ান তিশাকে ধরে গাড়ি থেকে নামায়। সায়ানকে এখন নধরে দাঁড়িয়ে আছে তিশা। সায়ান এক হাতে ওয়ালেট বের করে গাড়ির ড্রাইভারকে টাকাটা দেয়। তারপর তিশার দিকে তাকিয়ে বলে, বাসা পর্যন্ত তো এনে দিয়ে গেলাম, এখন যেতে পারবেন তো? সায়ানের কথা শোনার সাথে সাথে তিশা আকারের হাত ছেড়ে দিয়ে হাঁটার জন্য পা বাড়াতে আবার পড়ে যায়। ও মাগো, আমার কোমরটা এবার নিশ্চিত ভেঙে গেছে। সায়ান দ্রুত এসে তিশাকে এক হাত দিয়ে ধরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু তিশা কিছুতেই উঠতে পারে না। বাধ্য হয়ে সায়ান তিশাকে কোলে তুলে নেয়। আরে
আরে কি করছেন, কোলে কেন নিচ্ছেন? আমি আমার আব্বু বা আম্মুকে ডাক দিচ্ছি, ওনারা এসে আমাকে নিয়ে যাবে। এখন আপনার কোলে আমার আব্বু আমাকে দেখলে কেলেঙ্কারির হয়ে যাবে। প্লিজ আপনি আমাকে নিচে নামান। আপনার বাসায় মনে হচ্ছে কেউ নেই? তা না হলে এখন পরে গিয়ে এত জোরে চিল্লালেন, কেউ তো বাহিরে বেরিয়ে আসলো না। তা আপনার বফ কোথায়? এত সুন্দর গার্লফ্রেন্ডকে রাস্তায় ছেড়ে দেই, কোনো খেয়াল রাখে না, কে কখন তুলে নিয়ে যায় সে খবর নেই। আপনাকে কে বলেছে আহিল আমার খেয়াল রাখে না? ওয়েট, আমার যে বফ আছে সেটা আপনি জানালেন কি করে? আপনি আমাকে আগে থেকে চিনতেন, ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খেয়ে আমাকে কোমরে ব্যথা দিয়েছেন। আপনার মতলবটা কি? আপনি আবার কোনো নারী পাচারকারী চক্রের লোক নয় তো? সায়ানকে এই কথাগুলো বলে তিশা চিল্লাতে শুরু করে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে পাচার করে দিবে। আব্বু আম্মু তাড়াতাড়ি বাহিরে আসো, তোমাদের মেয়ে নারী পাচারকারী খপ্পরে পড়েছে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে কোল থেকে ফেলে দিব। আমি নারী পাচারকারী? কে বলেছে তোমাকে? আমি তোমাকে আগে থেকে চিনে, আর তোমার রর সাথে আজকে ধাক্কা খেয়েছি, এই কারণে আমি নারী পাচারকারী হয়ে গিয়েছি। আজীব মেয়ে তুমি। আমি ওই দিন ফুচকার দোকানের সামনে তোমাকে দেখেছিলাম তোমার বফের সাথে, তাই আজকে দেখার সাথে সাথে তোমাকে চিনতে অসুবিধা হয়নি। এই জন্যই যে আমি নারী পাচারকারী হয়ে যাব। যদি তোমাকে আমার পাচার করারই থাকতো তাহলে তোমাকে বাসায় নিয়ে আসতাম না, ওইখান থেকেই তোমাকে উঠিয়ে নিয়ে যেতাম। মাথায় কি গোবর পড়া নাকি? আল্লাহ মালুম। সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে তখন থেকে কত কিছু বলে যাচ্ছি, তাও আপনি আমাকে সাহায্য করে বাসা পর্যন্ত নিয়ে এসেছেন। ইটস ওকে, এখানেই কি দাঁড়িয়ে থাকবো? সায়ান এখনো তিশাকে পাজকলে নিয়ে রেখেছে। তিশার কথা বলতে বলতে ভুলেই গেছিল সে যে এখনো সায়ানের কোলে আছে। তাই তিশা তাড়াতাড়ি সায়ানকে বলে, আম্মু আব্বু মনে হয় বাসায় নেই, আপনি আমাকে বাসার ভিতরে নিয়ে চলেন। সায়ান সাথে সাথে তিশাকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। তোমার রুম কোনটা? তারপর তিশার রুমে নিয়ে তিশাকে শুয়ে দেই। ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনি না থাকলে হয়তো আমাকে এখনো রাস্তায়ই পড়ে থাকতে হতো। ইটস ওকে মেনশন নট। আচ্ছা আমি এখন আসছি। আমার সাথে আপনাকে ফাঁকা বাড়িতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তিশা খানিকটা ভ্রুকুটকে সায়ানের দিকে তাকিয়ে বলে, মানে কি সর্বনাশ হয়ে যাবে? এটা আমাদের বাড়ি, কারো সাহসও হবে না আমার ব্যাপারে কিছু বলার। আর আপনি তো আমার আব্বুকে চিনেন না, তাই এমন বলছেন। আচ্ছা যাই হোক, আমি এখন আসছি, ভালো থাকবেন। আশা করি আমাদের আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, যদি আপনি চান। মানে আপনার কথা বুঝলাম না। আপনি যদি আমাকে ধন্যবাদ দিতেই চান তাহলে আপনার শরীর ভালো হলে একদিন কফি শপে যেতে পারি আমরা। খুব অবশ্যই, মনে যেন থাকে, তা না হলে আমি কিন্তু আবার বাড়িতে চলে আসব। তখন কিন্তু আবার কিছু বলতে পারবেন না। নিশা চৌধুরী কখনো কথার খেলাপ করে না। আপনাকে কথা যেহেতু দিয়েছি আমি অবশ্যই যাব। আচ্ছা আপনি আমার নাম্বারটা নিয়ে যান, আমাকে ফোন দিয়েন, আমি চলে যাব। তারপর সায়ান তিশার থেকে নাম্বার নিয়ে একদিন কফি খাওয়ার কথা বলে তিশাদের বাসা থেকে বেরিয়ে আসে। সায়ান চলে যাওয়ার কিছুক্ষণ পর একটা ব্ল্যাক গাড়ি এসে তিশাদের বাসার সামনে দাঁড়ায়। রায়হান কিছুটা ভ্রুকুটকে মীরার দিকে তাকায়। মীরা এসব জানলো কি করে? আমি এখানে এসেছি, কে বলেছে ওকে? আর ও আমাদের ঘরে ঢুকতে চাইছে কেন? ওর মনে কি চলছে? নীরবতা ভেঙে মীরা আবার বলে ওঠে, কি হলো রায়হান, চাবি কোথায় দিচ্ছ না কেন? মীরার কথায় আমার হুঁশ আসে, এতক্ষণ মনে মনে করছিলাম অন্য চিন্তা। হঠাৎ করে মীরা এই ঘরে ঢুকতে চাইছে কেন? আগেও নাকি অনেকবার এই বাড়িতে এসেছে, তাহলে তখন তালা খুলে ঘরে ঢুকেনি কেন? এখন আমার সাথে এসে কেন ঘরে ঢুকতে চাইছে? ও কি প্রতিশোধ নিতে চাইছে আমার থেকে, নাকি অন্য কোনো কারণ? আমাকে সাবধানে থাকতে হবে। তালার চাবি তো আনি নাই, এখন তালা ভাঙতে হবে। আচ্ছা তুমি ঘরের সামনে দাঁড়াও, আমি তালা ভাঙার জন্য হাতুড়ি নিয়ে আসছি। বলেই রায়হান আহিলদের দোতলা ঘরে ঢুকে আহিলকে বলে হাতুড়ি নিয়ে আসে। আর সবার চোখের আড়ালে বেড়ায় বুঝে রাখা একটা ছোট ছুরি পকেট ঢুকিয়ে নেয়। তারপর ঘরের সামনে এসে তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে মীরা আর রায়হান। রায়হান একটা কোদালের আনার ব্যবস্থা করো, আমার মাটির নিচে কিছু গহনা আছে, গুলো তুলতে হবে। তুমি আবার মাটির নিচে গহনা রাখলে কখন? যখনই রাখি তা তোমার জানতে হবে না। তোমাকে কোদাল আনতে বলেছি, তুমি কোদাল আনো। আর আহিলকে ও ডেকে নিয়ে আসবা আসার সময়, ওকে দিয়ে মাটি খুঁড়তে সুবিধা হবে। কোনো উপায় না পেয়ে রায়হান ঘর থেকে বেরিয়ে আবার দোতলা ঘরে এসে আহিলকে বলে, কোদাল নিয়ে ঘরে প্রবেশ করে, আহিল মাটি খুঁড়তে শুরু করো, আজকে আমার সাথে আমার গহনাও নিয়ে যাব। আচ্ছা কাকিমা,
বলেই আহিল মাটি খুঁড়তে শুরু করে। প্রায় 1-2 ঘন্টা মাটি খোঁড়ার পর অনেকটা জায়গা খোঁড়া হয়ে যায়। কিন্তু ওই দিন আমি যে পুতুলটা তুলেছিলাম সেটা এখন আর নেই। আমি অনেকটা অবাক হয়, এই পুতুলটা আবার কে নিল? পুতুলের জায়গায় একটা গয়নার সিন্ধুক। কি হলো রায়হান, অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা, তাই না? তুমি ওই দিন দেখেছিলে পুতুল, কিন্তু এখন গয়নার সিন্ধুক। মানে পুতুলকে দেখেছে? আর তোমাকে কে বলেছে আমি এখানে পুতুল দেখেছি? রায়হানের কথায় মীরা জোরে জোরে হাসতে শুরু করে। রায়হানের দিকে এগিয়ে এসে মুখে ক্লোরোফো মারে। ক্লোরোফো মারার সাথে সাথে রায়হানের শরীর জ্বলতে থাকে, চোখ আস্তে আস্তে বুঝে আসে। আহিল রায়হানের দিক এগিয়ে এসে রায়হানকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেয়। তারপর মাটি চাপা দিতে শুরু করে। ইশাদের বাড়ির সামনে এসে থামা ব্ল্যাক গাড়ি থেকে 2জন লোক বেরিয়ে বাড়ির ভিতরে ঢুকতে নিলে দারোয়ান এসে বাধা দিয়ে বলে, আপনারা কোথায় যাচ্ছেন? রায়হান স্যার তো বাড়িতে নেই, শুধু ওনার মেয়ে বাড়িতে আছে। আমরা তোর স্যারের কাছে আসি নাই, তার মেয়ের কাছে এসেছি। বলেই দারোয়ানের মুখে স্প্রে মেরে দারোয়ানকে অজ্ঞান করে বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ পরে একজন কোলে করে তিশাকে নিয়ে বাসা থেকে বের হয়। তিশাকেও স্প্রে মেরে অজ্ঞান করে ফেলেছে। তারপর তিশাকে